পিছনে একটা বড় লজিক হচ্ছে মমতাকে অ্যানি হাউ হারাও বা ব্যতিব্যস্ত করে রাখো। এটা মমতার যে সাংঘাতিক চাপে আছে ভবানীপুর নিয়ে সেটা প্রমাণ। শুভেন্দু কতটা জাতি ধর্ম বর্ণের বাইরে ঊর্ধ্বে উঠে গিয়েছিল, আজকে সেই মাটিতে শুভেন্দুকে চ্যালেঞ্জ করা বা শুভেন্দুর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা, এটা ছিল মমতা ব্যানার্জির পলিটিক্যাল ইম্যাচুরিটির প্রমাণ। অলমোস্ট ৭৭ থেকে ৮০% মতন তারা, এটা মমতার টেনশনের কারণ। দ্বিতীয় টেনশন হচ্ছে অলমোস্ট ৬৫,০০০-এর উপরে SIR এর নাম কাটা গেছে ভবানীপুরে। এটা ওখানকার মানুষের মধ্যে কিন্তু একটা সাংঘাতিক পরিমাণে আঘাত দিয়েছিল। টোটাল 65-এর মধ্যে ওটাতেই গেছে ৪৫,০০০। মমতা ব্যানার্জির টেনশনের একটা বড় কারণ ওটা। এটা তো একটা পলিটিক্যাল কৌশলে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করলো শুভেন্দু বা বিজেপি। স্যার, বিজেপি তার বিধানসভার যে আসন সংখ্যা ১৪২টা আসন সংখ্যা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা চমক, শুভেন্দু অধিকারী তিনি দুটি জায়গায় দাঁড়াচ্ছেন, নন্দীগ্রাম, ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটু হলেও কি আতঙ্কের? এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার ভবানীপুর দাঁড়াচ্ছেন? দেখো, একটু নয়, এটা একটা মনস্তাত্ত্বিক খেলা চলছে। আমি কেন বলছি, ২১-এ রাজনীতির সবচাইতে প্রাইম ভরকেন্দ্রটা কোন সিটটা ছিল? নন্দীগ্রাম। একটা স্নায়ুর লড়াই ছিল। এই স্নায়ুর লড়াইয়ে এবং চেনা মাটি, নন্দীগ্রামের মাটি, যে মাটি শুভেন্দুকে রাজনৈতিক পরিচয়টা দিয়েছে এবং গণ আন্দোলনে প্রোডাক্ট শুভেন্দু। মানে এমন একটা সময় ছিল ২০০৭, গণহত্যা চলছে CPM-এর নেতৃত্বে, লক্ষণ শেঠের নেতৃত্বে। সেই সময় সংখ্যালঘু একটা বড় ভোটার নন্দীগ্রাম, সেখানে সংখ্যালঘু পরিবার যাদের উপরেও কোপটা পড়েছিল নন্দীগ্রামের CPM-এর হারমাত বাহিনীর দ্বারা, সেই নন্দীগ্রামে মুসলিম পরিবারের সন্তান ছেলে জন্মালে পরে শুভেন্দু শেখ, শুভেন্দু আলমের নাম হতো। অর্থাৎ মানে শুভেন্দু কতটা জাতি ধর্ম বর্ণের বাইরে ঊর্ধ্বে উঠে গিয়েছিল, আজকে সেই মাটিতে শুভেন্দুকে চ্যালেঞ্জ করা বা শুভেন্দুর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা, এটা ছিল মমতা ব্যানার্জির পলিটিক্যাল ইম্যাচুরিটির প্রমাণ। আজকে তুমি যদি ভবানীপুরটা দেখো, ভবানীপুর ২০১৬ সালে সততার প্রতীক মমতা, পাবলিক খাচ্ছে রীতিমতন, ব্যান্ড ইকুইটি মমতা। সেই সময় মমতা ১৬ সালের নির্বাচনগুলোর থেকে যদি গ্র্যাজুয়ালি আজকের নির্বাচন অবধি, লাস্ট ২৪-এর নির্বাচন অবধি দেখো, কোনো একটা নির্বাচনই কি নন্দীগ্রামে ভবানীপুরে মমতা ব্যানার্জি স্বস্তিতে ছিল? আমি কয়েকটা যদি তোমাকে পরিসংখ্যান ছোট করে বলি, যে তুমি ২০১৬ সালের নির্বাচনে মমতা ব্যানার্জি কত পেয়েছিল? ৬৫,৫২০ ভোট। দীপা দাস মুন্সি ৪০,২১৯ ভোট। আর চন্দ্র বসু ২৬,২৯৯, তাই তো? বিরোধীদের সামগ্রিক যদি ভোট ধরি, দীপা দাস মুন্সি এবং চন্দ্র বসু, তাদের যোগফল থেকে মমতা ৯৯৮ ভোটে পিছিয়ে ছিল, অর্থাৎ ১,০০০ ভোটে। মানে একজন স্ট্যান্ডিং মুখ্যমন্ত্রী, অত পপুলার মুখ। দ্বিতীয়, তুমি যদি ১৯-এর দিকে চলে আসো, ১৯-এর লোকসভা নির্বাচনের যদি বিধানসভা ওয়ারি হিসাবটা দেখো, সেখানে তুমি যদি পরিষ্কার দেখো যে মমতা ব্যানার্জি ভবানীপুরে নিজের ওয়ার্ডে পিছিয়ে ছিল একটা সাংঘাতিক পরিমাণ ভোটে। ৭৩ নম্বর ওয়ার্ড, ৭৩ নম্বর ওয়ার্ডে তিনি ৪৯৬ ভোটে পিছিয়ে ছিল তার ওয়ার্ডে। তুমি যদি ২৪-এর নির্বাচনে চলে আসো, ২৪-এর নির্বাচন তুমি দেখো, ২৪-এর নির্বাচন, লোকসভা নির্বাচনে ওই ৬৩, ৭২, ৭৪, ৭১, ৭০, ৭৭, ৭৩, ৭২, ৭৩, ৮২, এই ওয়ার্ডগুলো যদি দেখো, ৭২, ৭৩, ৮২, এই তিনটেতে তৃণমূল মাত্র এগিয়েছিল, বাকি ৫টাতে কিন্তু তৃণমূল হিউজ পিছিয়ে ছিল। কারণ তৃণমূল তো ভালো রেজাল্ট করেছে, তারপরও পিছিয়ে কেন? বুঝতে হবে ভবানীপুরের জনবিন্যাসটা। এই যে ভবানীপুর, সেই ভবানীপুরে জনবিন্যাসে স্পষ্টত ৪১, মানে যদি দেখো ৪২% বাঙালি হিন্দু ভোটার, ২৪% মুসলিম ভোটার, আর ৩৪% অবাঙালি ভোটার।
অর্থাৎ হিন্দু, বাঙালি এবং অবাঙালি ভোটারের যদি ক্যালকুলেশনটা করো, অলমোস্ট ৭৭ থেকে ৮০% মতন তারা। এটা মমতার টেনশনের কারণ। মমতা তার দ্বিতীয় টেনশন হচ্ছে অলমোস্ট ৬৫,০০০-এর উপরে এসআইআরের নাম কাটা গেছে ভবানীপুরে। তৃতীয় টেনশনের কারণ, মমতা ওখানে দাঁড়িয়ে বলেছিল বিজেপি নির্বাচন কমিশন বহিরাগতদের এনে দিচ্ছে, ভোটার করছে ভবানীপুরে। এটা ওখানকার মানুষের মধ্যে কিন্তু একটা সাংঘাতিক পরিমাণে মানে আঘাত দিয়েছিল, একটা শক যে মমতা এরা রাজ্যের স্ট্যান্ডিং সিএম, আমাদের এখানকার বিধায়িকা, তিনি এই কথাগুলো কি করে বলেন। চতুর্থ, যদি তুমি তাকিয়ে দেখো যে ৮২ নম্বর ওয়ার্ড, এই 82 নম্বর ওয়ার্ড, সেই 82 নম্বর ওয়ার্ড যেটা মুসলিম ডমিনেটেড, সেখানে ৪৫,০০০-এর নাম এসআইআরে কাটা গেছে। মানে টোটাল 65-এর মধ্যে ওটাতেই গেছে ৪৫,০০০। মমতা ব্যানার্জির টেনশনের একটা বড় কারণ ওটা। এই কারণে আমার যুক্তিতে মমতার কে এটা তো একটা পলিটিক্যাল কৌশলে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করলো শুভেন্দু বা বিজেপি। কারণ বিজেপি কার্যত একজন প্রার্থীকে দু জায়গায় দাঁড় করায় না। মোদি বাদ দিলে এইটাই হয়তো বিজেপির দ্বিতীয় উদাহরণ বা ব্যতিক্রম বলতে পারো, যে শুভেন্দুকে দু জায়গায় প্রার্থী করেছে। এটা পরে পিছনে একটা বড় লজিক হচ্ছে, মমতাকে অ্যানি হাও হারাও বা ব্যতিব্যস্ত করে রাখো, মনস্তাত্ত্বিক। কেন দেখো, এটা কিন্তু বাস্তব। পিভিআরসের যে তোমাকে তথ্যগুলো আমি দিলাম, তাতে মমতা ওখানে খুব একটা বেশি স্টেবল অবস্থায় নেই। ফলে মমতাকে ওখানে চ্যালেঞ্জ করলে মমতা ওটাকে জেতার জন্য মরিয়া হবে। ইতিমধ্যে বিএলওদের নিয়ে মমতা একাধিকবার মিটিং করেছে, একাধিকবার। দেখো, বাড়ি বাড়ি যাও, যাতে যত কম ভোটারের নাম কাটা যায়। এটা মমতার যে সাংঘাতিক চাপে আছে ভবানীপুর নিয়ে, সেটা প্রমাণ। দ্বিতীয় প্রমাণটা, মমতা ব্যানার্জিকে এই কেন্দ্রে লিমিটেড করে রাখতে পারলে বিজেপির লাভ। এখানে তিনি ব্যস্ত থাকলেন। ২৯৪-এর মধ্যে ২৯৩টা আসনে তো তিনি মুখ। এই জায়গাগুলোতে কিন্তু তাহলে তার পৌঁছানোটা একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। সার্বিকভাবে এটা একটা ভয়ানক পরিমাণে অপোনেন্টকে চাপ তৈরি করা। এবার মমতা কি করতে পারে? দেখো, মমতা ইতিমধ্যে যা শুনছি, আইপ্যাক বোঝানোর চেষ্টা করছে ২৪-২১-এর মতন আবেগ দিয়ে আপনাকে ভাবলে চলবে না, আবেগ শূন্য হতে হবে, এটসেট্রা এটসেট্রা। এবার ধরো অপশন হতে পারে মমতা যে টাইপের ক্যারেক্টার, তিনি হয়তো বললেন না আমি চ্যালেঞ্জ নেব, যা হয় দেখা যাবে। মানে আবার একটা তিনি রিস্ক নিলেন, ভবানীপুরে দাঁড়ালেন। এটা আমার মনে হয় অনেক বেশি এক্ষেত্রে জেনুইন, যে মমতা ব্যানার্জি দুটো কেন্দ্রেই দাঁড়ালো শুভেন্দুর মতন করে, একটা ভবানীপুরে, আর একটা তার সেফ জোন, সংখ্যালঘু অধ্যুষিত মেটিয়া বুরুজ, সুতি, বালিগঞ্জ, কিংবা ধরে নাও বন্দর। ফিরাতকে বোঝালেই বিরাট বুঝে যাবে। এই কোনো একটা অপশন যেটাই মমতা চুজ করুক না কেন, যদি দ্বিতীয় অপশনটা চুজ করে ভবানীপুরে দাঁড়ায়, সেটা তো আর কিছু করার নেই। ভোটের লড়াইয়ে কে কোথায় দাঁড়াবে তার উপরে নির্ভর করবে। কিন্তু প্রথম এবং শেষ ইয়েটায়, অর্থাৎ পালিয়ে যাওয়াটা কিন্তু আখিরে দলটার উপরে চাপ পড়বে, দলটা ক্ষতিগ্রস্ত হবে, দলটা হেরে যাবে, আরও তাড়াতাড়ি হেরে যাবে। কারণ এটা একটা মনস্তান্ত্রিক গেম, বাকিদের মধ্যে একটা বার্তা যাবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মমতার পলিটিক্যাল ক্যারিয়ারে এইটা একটা সবচাইতে কঠিন মুহূর্তের মধ্যে তিনি যাচ্ছেন। অন্তত ভবানীপুর নিয়ে বিরোধী দলনেতা বকলমে বিজেপি যে চালটা খেললো, সেই চালটা কিন্তু মমতার এই মুহূর্তে নাবিশ্বাস তুলে দিয়েছে। এই জন্য প্রার্থী ঘোষণা, এই তুমি ভাবো শাসক দল মানে শূন্য পাওয়া দল করে দিয়েছে। বিজেপি ৭৭-এ থাকা, যোজন দূরে থাকা প্রধান বিরোধী দল, তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। শাসক দলের প্রার্থী ঘোষণার কোনো নাম নিশান নেই। শোনা কথা, প্রার্থী তালিকা বিজেপির কালকে যে একটা খুব সুন্দর একটা প্রার্থী তালিকা, যে প্রার্থী তালিকা তুমি যদি ভালো করে যাচ করো, সেই প্রার্থী তালিকা যেন একই অঙ্গে বহু রূপ। কেন আমি তোমাকে বলছি, এই প্রার্থী তালিকা তুমি একটু যদি করো, যে মাইনরিটি ফলো করো, প্রার্থী তালিকায় সব কিছু আছে। ধরো 23 জন শিক্ষক রেখেছে, 144, হ্যাঁ, সব স্তরে 23 জন শিক্ষক, 8 জন সোশ্যাল ওয়ার্কার, 6 জন অ্যাডভোকেটস,
5 জন ডাক্তার, 3 জন জার্নালিস্ট, 3 জন স্পিরিচুয়াল লিডার্স, 3 জন রিটায়ার্ড সোলজার, একজন প্রমিনেন্ট পার্সোনালিটি, এটা সোশ্যাল মুভমেন্টের সাথে যুক্ত, আরেকজন ক্রিকেটার। অর্থাৎ সমাজের একজন রিটায়ার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আর একজন ফোক সিঙ্গার। অর্থাৎ সব স্তরকে অর্ধেক সিট ডিস্ট্রিবিউশনেই কাভার আপ করার চেষ্টা হয়েছে তো। এই যে সার্বিকতা, সামান্য পরিমাণে দাগ আছে, অথচ আগের নির্বাচনে জিতেছে, তাকেও পর্যন্ত এখনও পর্যন্ত দেয়নি হিরণ। আমরা জানি না তার তিনি পাবেন কিন্তু, শোনার কথা তিনি পাচ্ছেন, কিন্তু পুরনো দুধকুমার মণ্ডল, মানে মাটি কামড়ে লড়াই করা পুরনো কর্মী, তাকে যোগ্য সম্মান দিয়েছে। আরেকজন সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তার খড়গপুর মূল যে জায়গা, যেখান থেকে তার পলিটিক্যাল উত্থান, যে জিতে আসাটা, সেখানে পাঠিয়ে দিয়েছে, মানে তাকে দেওয়া হয়েছে। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই পুরো প্রার্থী তালিকাটা 21-এর কোনো ছোঁয়া রাখবে না বিজেপি, এটা প্রথম দিন থেকেই ডিসাইড ছিল, এবং অনেক বেশি আনপ্রেডিক্টেবিলিটি ছিল এবার বিজেপিতে, মানে প্রার্থী তালিকা নিয়ে অনেক বেশি ক্যালকুলেটিভ ছিল। আরএসএসের পরতে পরতে তাদের মাদার অর্গানাইজেশন আরএসএসের যে একটা সূক্ষ্ম প্রভাব ছিল বা সরাসরি অন্তর্ভুক্ত দিয়েছিল, মানে নাক গলানো, সেটা এই প্রার্থী তালিকায় বোঝা যাচ্ছে। নবীন প্রবীণ সব স্তরে, মানে 36 জন এমন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে যেই ক্যান্ডিডেটের বয়স 40-এর নিচে। এই যে এই ইয়াং নতুন প্রজন্মের মুখকে আনা হচ্ছে, যাতে প্রায় 1,31,00,000 ভোটার, যেই ভোটাররা মূলত এখানে মানে 29 থেকে, মানে 1,31,00,000 যারা 20 থেকে 29 বছর বয়সী। আর নতুন ভোটার নির্বাচন কমিশন যা জানিয়েছে 15/3/2026-এ, যে নতুন ভোটার অর্থাৎ 18+, সেটা 5,23,000। এই যে প্রায় 1.5 কোটির মতন ভোটার আছে, যাদেরকে আমরা জেনজি বলতে পারি। এই জেনজি ভোটার যে একটা প্রাইম টার্গেট, এটা কিন্তু এই প্যানেল থেকে বোঝা যাচ্ছে। বিজেপি কিন্তু অনেক বেশি মানে চক আউট করে এই প্রার্থী তালিকাটা দিয়েছে, কারণ মাথায় রাখতে হবে এবার কিন্তু চতুর্মুখী লড়াই পশ্চিমবঙ্গে, এবং সেই চতুর্মুখী লড়াইয়ে আপাতত তৃণমূলের অনেক বেশি বেনিফিট পাওয়ার কথা ভোট কাটাকাটির অঙ্কে। চতুর্মুখী লড়াই বলতে চারটে মুখ কি বলছে? কারণ কংগ্রেস আলাদা প্রার্থী দিয়েছে, জোট তো হয়নি, বাম আইএসএফ আছে, আগের বার তো কংগ্রেসও ভিতরে ছিল, ইনক্লুড করে একটা দল হয়েছিল, ত্রিমুখী লড়াইটা ছিল, এবার তো চতুর্মুখী লড়াই। চতুর্মুখী লড়াইয়ের কারণে কিন্তু এইবার ভোট কাটাকাটির এটাকে মাথায় রাখতে হয়েছে দলকে। ফলে সার্বিকভাবে আমি মনে করি বিজেপির এই ভোটার তালিকাটা মানে সত্যিকার আক্ষরিক অর্থেই ভালো।